হ্যালো স্টুডেন্টস, এলিটে সবাইকে স্বাগত। আমরা জানি যে পলিটিক্যাল সায়েন্স কিংবা রাষ্ট্রবিজ্ঞান যেটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক কৌতূহল রয়েছে। বিভিন্ন সায়েন্স, আর্টস কিংবা কমার্স কোন সাবজেক্টটা নিয়ে আমরা পড়াশোনা করব, এই নিয়ে তোমাদের মধ্যে বিভিন্ন ধারণা তোমাদের সামনে আসতে পারে। কিন্তু আমরা এলিটের পক্ষ থেকে সর্বশ্রেণীর স্টুডেন্টকে স্বাগত। সবাই তোমরা সেই রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে বেসিক যে আলোচনা সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে ক্লাস 11-এ কী কী সিলেবাস রয়েছে, তার পাশাপাশি যে প্রথম ইউনিটে কী রয়েছে, এই নিয়ে আজকে আলোচনা শুরু করব। সিলেবাসের সাথে সাথে আমাদের কি ধরনের কোশ্চেন আসবে, কত নম্বরের কোশ্চেন আসবে, কোন কোন ইউনিট থেকে কত মার্কসের কোশ্চেন আসবে, সেই নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথম বলি, আমরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে প্রাথমিক আলোচনা করব যে সিলেবাসে কি কি রয়েছে, তার পাশাপাশি যে প্রথম ইউনিট সে সম্বন্ধে আমরা ডিটেলসে আলোচনা করব। তবে আমরা জেনে নেব রাষ্ট্রবিজ্ঞান কেন রাষ্ট্রবিজ্ঞান আমাদের দৈনন্দিন লাইফে এত ইম্পর্টেন্ট। আমরা দেখব যে রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ রাষ্ট্র অর্থাৎ দেশ, বিজ্ঞান, আমরা রাষ্ট্রের সাথে বিজ্ঞানকে কেন যোগ করেছি, আমরা আলোচনা করব রাষ্ট্রবিজ্ঞানকে কেন বিজ্ঞান বলা হয়। তার পাশাপাশি আমরা জেনে নিব রাষ্ট্রবিজ্ঞান পড়ে আমরা কি কি জানবো। দেখো, আজকের দিনে সবার মধ্যে ক্লাস 10 থেকে 11-তে যাওয়ার পরে সবার মধ্যে প্রশ্ন জাগে যে আমাদের ক্যারিয়ার গোল নিয়ে। আমরা বেশিরভাগ স্টুডেন্ট আমরা ভেবে নিই যে আমাদের আপকামিং লাইফ অর্থাৎ আগামী শিক্ষা ব্যবস্থা কিংবা আমাদের প্রফেশনাল লাইফ অর্থাৎ তোমরা যে কি চাকরিতে জয়েন হতে চাও, তোমাদের ব্যক্তিগত যে কার্যবলী, কি কর্মের সাথে তোমরা ফিউচারে যুক্ত হতে চাও। কেউ চায় ডাক্তার হতে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষাবিদ হতে কিংবা কেউ শিক্ষক হতে। তার পাশাপাশি অনেকে মনে করে যে সরকারি বিভিন্ন দপ্তর সে অফিসিয়াল হতে পারে, কেউ আইএস হতে চায়, কেউ বা WBCS হতে চায়, কিংবা কেউ আবার অন্যান্য কর্মক্ষেত্রে যুক্ত হতে চায়। কিন্তু আমাদের রাষ্ট্রবিজ্ঞান এমনই একটা সাবজেক্ট, তুমি সরকারি চাকরি যে কোনো চাকরিতে যুক্ত যদি হতে চাও, সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিশাল একটা ভূমিকা পালন করে। কেউ সায়েন্স স্টুডেন্ট হোক কিংবা আর্টসের স্টুডেন্টস কিংবা কমার্সের স্টুডেন্ট, যে কোনো এক্সামিনেশনে তুমি দেখতে যাবে, চাই ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে বিভিন্ন সেক্টর, তুমি ইভেন অনেকে মনে করো যে তোমরা ডিফেন্সে যেতে চাও, আর্মি হতে চাও, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে চাও, সেখানেও দেখবে সংবিধান সম্বন্ধে বেসিক ধারণা, ভারতের সংবিধান সম্বন্ধে বেসিক ধারণা সম্বন্ধে বলানো হয়। ভারতের সংবিধান ছাড়াও আমাদের যে রাজনৈতিক যে রয়েছে, আমাদের পার্লামেন্ট সম্বন্ধে কিছু কোশ্চেন থাকে। অর্থাৎ আমরা ছাড়া, আমরা তো রাষ্ট্রবিজ্ঞান ফিল্ডে রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের বাদেও বিভিন্ন কর্মক্ষেত্রে কিংবা বিভিন্ন যে কোনো সরকারি চাকরি, আজকের দিনে তুমি যদি সামরিক বাহিনীতে যাও কিংবা তুমি যদি ভাবো যে আমি বাকি যে সরকারি বিভিন্ন PCS অফিসার হতে চাও কিংবা PSC অফিসার হতে চাও, বিভিন্ন ক্ষেত্রে সরকারি যে কোনো ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে বলো কিংবা দেশে বলো, সেখানে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান থেকে বেসিক কোশ্চেন আসে। যেমন জেনারেল নলেজ যদি জানতে চাও, সেখানে বলা হয় আমাদের চিফ মিনিস্টারের নাম কি, আমাদের প্রাইম মিনিস্টারের নাম কি, কিংবা হয়তো তোমরা যদি অর্থমন্ত্রীর নাম কি কিংবা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম কি, এই সম্বন্ধে কোশ্চেন আসে। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান তোমাদেরকে ভালোবাসতে হবে কিংবা তোমাদের ভালোবাসার জন্য রাষ্ট্রবিজ্ঞান পড়তে হবে এমনটা কিছু না। তোমরা রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে তোমাদের অনেকে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমাদের এলিট ক্লাসের পক্ষ থেকে এত সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব আমরা যে রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে তোমার অটোমেটিক একটা ভালো লাগা জন্মে যাবে। রাষ্ট্রবিজ্ঞান সম্বন্ধে তার যে পরিধি, তার যে প্রকৃতি, তার সম্বন্ধে আমরা জেনে যাব। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান যে আমাদের কতটা ইম্পর্টেন্ট আমাদের ফিউচারের দিকে, কিংবা আমরা যে বিভিন্ন চাকরির ক্ষেত্রে যাব, সেক্ষেত্রে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাব, সেটা তোমরা সময়ের সাথে সাথে বুঝতে পারবে। তবে আমরা দেখব যে আর্টসের মধ্যে যে সাবজেক্টগুলো তোমরা চুজ করবে, তার মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বেশিরভাগ স্কুলে রয়েছে। তোমরা দেখবে যে রাষ্ট্রবিজ্ঞান এমনই একটা শিক্ষা যেটা শুধু রাষ্ট্র নিয়ে আলোচনা করে তা না, রাষ্ট্রের সাথে সাথে তোমার দৈনন্দিন লাইফের যে তোমার ধ্যান ধারণা। ফর এক্সাম্পল, মানে একটা উদাহরণ হিসেবে যদি দেখি, তোমাকে সমাজের মধ্যে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, বিভিন্ন ধারায় রয়েছে,
কাকে পুলিশ যদি কাউকে জেলে নিয়ে যেতে চায় তার কি ক্রাইটেরিয়া, সেটাও কিন্তু সংবিধানে কিংবা আইপিসিতে দেওয়া রয়েছে। রাষ্ট্রবিজ্ঞান এমনই একটা জিনিস যেটা সমাজ বিজ্ঞানের একটা বিভিন্ন শাখার মধ্যে অন্যতম একটা শাখা, যে শাখার মাধ্যমে তোমার ব্যক্তিকেন্দ্রিক যে ডেভেলপমেন্ট বলা হয়, উন্নতি বলা হয়, তার মধ্যে সমাজ সম্বন্ধে তোমাকে সচেতন করবে। আমরা চলে এসো, এবার আমরা এই নিয়ে আলোচনা করব ডিটেলসে যে ক্লাস 11-এ রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে কি কি পড়ানো হবে। ঠিক আছে, রাষ্ট্রবিজ্ঞান দেখো আমরা দেখব যে কোনো সাবজেক্ট অর্থাৎ বিষয় যখন সিলেবাসটা ফরমেশন করা হয়, তৈরি করা হয় কিংবা সিলেবাস প্রণয়ন করা হয়, তার কিন্তু কিছু ভিত্তি থাকে। যেমন আমরা যদি কিছু রান্না করি, আমরা যদি কোনো প্রোগ্রামে যাই, সেক্ষেত্রে আমরা দেখব আমাদের স্পেশালি বিয়ে বাড়ি কিংবা কারো বার্থডেতে আমরা যদি যাই, তবে আমাদেরকে জিজ্ঞেস করা হয় কেউ ননভেজ খাবে না কেউ ভেজ খাবে। অনুরূপভাবে যখন কোনো সাবজেক্টের সিলেবাস প্রণয়ন করা হয় তখন কিন্তু বিশেষ বিশেষ বিষয়কে নজর রাখে। যেমন ক্লাস 11-এর যে সিলেবাস, সেই ক্লাস 11-এর সিলেবাসের মধ্যে বিশেষ নজর রাখা হয়েছে যে ক্লাস 11 পুরো সিলেবাসটাকে দুটো জিনিসের ভিত্তি করে রাখা হয়েছে। একটা কি, রাষ্ট্রবিজ্ঞান। রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে যে বিভিন্ন তত্ত্ব রয়েছে এবং ধারণা রয়েছে, সেই জিনিসটা নজরে রাখা হয়েছে। তার সাথে সাথে ভারতীয় সংবিধান, অর্থাৎ ভারতের যে সংবিধানটা রয়েছে সেটা কিভাবে তৈরি হয়েছে, ভারতের সংবিধান যে রয়েছে কি ধরনের সংবিধান রয়েছে, ভারতের সংবিধানে বিশেষ বিশেষ কি বলা হয়েছে, ভারতের সংবিধানের উৎপত্তিটা কিভাবে ঘটেছে, ভারতের সংবিধানের এমন কি ইম্পর্টেন্ট অর্থাৎ বিশেষ প্রধান যে বৈশিষ্ট্যগুলো রয়েছে কি রয়েছে সেটা সম্বন্ধে সচেতনতা। অর্থাৎ আমাদের ক্লাস 11-এর যে সিলেবাসটা আমরা দেখব, সেক্ষেত্রে আমরা দেখব যে এই দুটো জিনিসকে নজরে রাখা হয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব ও ধারণা। এবার সংবিধান সম্বন্ধে তো আমরা বললাম, রাষ্ট্রবিজ্ঞান তত্ত্ব ও ধারণা। রাষ্ট্রবিজ্ঞান কি, রাষ্ট্রবিজ্ঞান আমরা কাকে বলবো? রাষ্ট্রবিজ্ঞানকে রাষ্ট্রের সাথে বিজ্ঞান নামটা কেন যুক্ত করা হয়েছে? রাষ্ট্রবিজ্ঞানকে কি আদৌ রাষ্ট্রবিজ্ঞান বলা হয়, নাকি রাষ্ট্রবিজ্ঞান শুধুমাত্র সমাজ বিজ্ঞান হিসেবে জানা যায়? এর সাথে সাথে রাষ্ট্রের ধারণা, রাষ্ট্রের সম্বন্ধে আমাদের ধারণা কি, রাষ্ট্রের কিভাবে উৎপত্তি ঘটেছে, রাষ্ট্রে একটা কিভাবে সমাজ গড়ে উঠেছে। তোমাদের মধ্যে অনেকের প্রশ্ন জাগতে পারে, আমরা যে গ্রামে বসবাস করি, আমরা যে শহরে বসবাস করি, সেই গ্রামটা কিভাবে উৎপত্তি ঘটলো, আমাদের শহরের কিভাবে উৎপত্তি ঘটলো, আমাদের ডিস্ট্রিক্টের কিভাবে উৎপত্তি ঘটলো, আমাদের সমাজ অর্থাৎ সমাজের পাশাপাশি আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল সেটার উৎপত্তি কিভাবে। সর্বশেষে আমরা বলতে পারি যে আমাদের দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষটার উৎপত্তি কিভাবে হলো। এর পাশাপাশি রাষ্ট্রবিজ্ঞানে এটাও পড়ানো হয় যে রাষ্ট্রের উৎপত্তিটা কিভাবে হলো, সেই ধারণাটাও আমরা আলোচনা করব। অর্থাৎ আমাদের ক্লাস 11-এ যে সিলেবাসটা দুটো বিষয়ের উপরে ভিত্তি করে, সেটা কি, রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব ধারণা এবং ভারতীয় সংবিধান। ঠিক আছে, এবার আমরা চলে যাব যে আমাদের যে সিলেবাস ক্লাস 11-এর পলিটিক্যাল সায়েন্স সিলেবাসটা টোটাল 6টা ইউনিটে বিভক্ত করা হয়েছে। কিসের ভিত্তিতে করে? রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্ব ও ধারণা নিয়ে, তার সাথে সাথে ভারতীয় সংবিধান নিয়ে। এবার আমরা দেখে নিই সেই 6টা ইউনিটে কি কি জিনিস বলা হয়েছে। প্রথম ইউনিটে এখানে আলোচনা করা হয়েছে একটা শৃঙ্খলা অর্থাৎ একটা বিষয় হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও সুযোগ। রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতিটা কি, রাষ্ট্রবিজ্ঞানের কি কি গুণ রয়েছে, রাষ্ট্রবিজ্ঞানের মাধ্যমে আমরা কি জানতে পারবো, সেই সব নিয়ে প্রথম ইউনিটে আলোচনা করে হয়েছে। এবং সেকেন্ড ইউনিট যেটা বলা হয়েছে রাষ্ট্র, রাষ্ট্রের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। একটা রাষ্ট্র অর্থাৎ ইন্ডিয়া হচ্ছে একটা রাষ্ট্র, ইন্ডিয়া রাষ্ট্রের কি কি, ইন্ডিয়া যেহেতু রাষ্ট্র, রাষ্ট্রের কি কি সংজ্ঞা হতে পারে, অর্থাৎ রাষ্ট্রের মানেটা কি, আমরা রাষ্ট্র কাকে বলবো। রাষ্ট্র বলতে আমরা এটাই বুঝি, রাষ্ট্র হচ্ছে একটি সংস্থান যে সিদ্ধান্ত নেই কিসের জন্য, সাধারণ মানুষের সাথে সাথে দেশের অর্থাৎ রাষ্ট্রের উন্নয়ন কিভাবে হবে। ঠিক আছে, তো রাষ্ট্র কি, রাষ্ট্র হচ্ছে একটা সংস্থান। এটা নিয়ে বিভিন্ন ডেফিনেশন রয়েছে, বিভিন্ন সংজ্ঞা রয়েছে। আমরা যখন সেকেন্ড ইউনিট ডিটেলসে পড়বো তখন এই জিনিসটা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব।
থার্ড ইউনিটে যেটা রয়েছে নাগরিকত্ব, নাগরিকত্ব বলতে সিটিজেনশিপের কথা বলা হচ্ছে। থার্ড ইউনিটে যখন আমরা এই প্রত্যেকটা ইউনিট যখন আমরা ডিটেলসে পড়বো সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। ফোর্থ ইউনিটে বলা হয়েছে সংবিধান, সংবিধান কাকে বলে অর্থাৎ সংবিধানের সংজ্ঞা ও বিভিন্ন প্রকারভেদ, সংবিধানের প্রকার, লিখিত সংবিধান, অলিখিত সংবিধান, এই যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে সেইগুলো আমরা ফোর্থ ইউনিটে পড়ব। ফিফথ ইউনিটে আমরা পড়ব সংবিধান প্রণয়ন ও সংবিধান দর্শন, অর্থাৎ মেকিং অফ কনস্টিটিউশন অ্যান্ড ফিলোসফি অফ কনস্টিটিউশন, ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ কনস্টিটিউশন, অর্থাৎ একটা সংবিধান বানানোর ক্ষেত্রে কি কি দর্শনকে ভিত্তি করে সেটা বানানো হয় সেটা আমরা ফোর্থ ইউনিটে পড়ব। এর পাশাপাশি আমরা একটু আগে আলোচনা করলাম যে সংবিধান, ভারতীয় সংবিধানকে ভিত্তি করে এবং রাষ্ট্রবিজ্ঞানের রাষ্ট্রর যে প্রকৃতি এবং ধারণার বেসিসে পুরো আমাদের সিলেবাসটা প্রণয়ন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা সিক্সথ ইউনিট যেটা বলা হয় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, ভারতের সংবিধানের অনেক বৈশিষ্ট্য রয়েছে, তার মধ্যে অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় সংবিধান। এখানে আমরা কি জানলাম? ভারতীয় সংবিধান হচ্ছে বিশ্বের মধ্যে সব থেকে বড় সংবিধান। এবার কেন সেটা হয়েছে, কিভাবে হয়েছে, কতটা আমাদের আর্টিকেলস রয়েছে, কতটা সংবিধানের অংশ রয়েছে, কতটা ধারা রয়েছে এবং কতগুলো তফসিল রয়েছে, তখনই আমরা আলোচনা করব যখন বিভিন্ন ইউনিট নিয়ে সেটা নিয়ে আমরা ভালোভাবে আলোচনা করব, অর্থাৎ ডিটেলসে আলোচনা করব। এর পাশাপাশি আর একটা জিনিস তোমাদের বলে দিই যে আমরা যখন এই সিলেবাস সম্বন্ধে আলোচনা করলাম, অর্থাৎ এই সিলেবাস সম্বন্ধে যখন আমরা আলোচনা করলাম, আমাদের যে এক্সামিনেশনটা হবে অর্থাৎ ক্লাস 11-এর স্টুডেন্টদের যে এক্সামিনেশনটা হবে, কত মার্কসের এক্সাম হবে, অনেকেই জেনেছো যে এবার যে ফার্স্ট সেমিস্টার এক্সাম হবে যেটা টাইমও বেঁধে দিয়েছে, যেটা তোমাদের নভেম্বর মাসে এক্সাম হবে, সেই নভেম্বর মাসে যে এক্সামিনেশনটা হবে সেটা কত মার্কসের? 40 মার্কসের। আর সেটা পুরোপুরি এমসিকিউ হবে। অনেকের মধ্যে প্রশ্ন জাগতে পারে এমসিকিউ কি, অর্থাৎ তোমাদেরকে 4টা অপশন দেওয়া হবে, তার মধ্যে সঠিক উত্তরটা তোমাদেরকে চুজ করতে হবে। অর্থাৎ এখানে এমসিকিউ কতটা হবে, যেটা কত মার্কসের, এখানে 40, অর্থাৎ 1 মার্কসের 40টা হবে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে এখানে 6টা ইউনিট রয়েছে, 6টা ইউনিটের মধ্যে কোন ইউনিটে কত মার্কসের করে কোশ্চেন আসতে পারে আমরা দেখে নিব। এর প্রকারভেদটাও তোমাদের সুবিধার্থে তোমরা যেন খুব সহজেই সেটা জানতে পারো, সেই জিনিসটা লক্ষ্য রেখে সিলেবাসের সাথে সাথে এই যে নাম্বার যে প্রকারভেদটাও আমরা এখানে মেনশন করেছি। যেমন প্রথম ইউনিটে সেখানে 4টা কোশ্চেন আসবে, প্রথম ইউনিটে 4টা কোশ্চেন আসবে, 4টা এমসিকিউ, তোমাদের 1 মার্কসের 4টা কোশ্চেনের উত্তর দিতে পারলে 4 পাবে। সেকেন্ড ইউনিট রাষ্ট্র সংজ্ঞা ও বৈশিষ্ট্য নিয়ে 1 মার্কসের 5টা কোশ্চেন আসবে। নাগরিকত্ব যেখান থেকে 60টা কোশ্চেন আছে, 60টা কোশ্চেন বলতে 1 মার্কসের কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন যেখানে 60টা থাকবে, তোমরা যদি সঠিকভাবে 60টা অ্যান্সার ঠিক করতে পারো তবে এখানে 7 মার্কস পাবে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে স্যার এখানে তো শুধু আপনি সিলেবাস সম্বন্ধে বলছেন, কোশ্চেন সম্বন্ধে তো বলছেন না, কোশ্চেন কেমন আসবে, ইভেন আমরা কোশ্চেনেরও কিন্তু আমরা ভিডিও বানাবো। এমসিকিউ যে 4টা, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন এখানে আগে তোমাদের 6টা ইউনিট বলে দিই, তারপরে আমি একটা উদাহরণের সাথে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ফোর্থ ইউনিটে যেমন বলা হয়েছে সংবিধান, সংবিধানের সংজ্ঞা ও প্রকারভেদ। এবার সংবিধানের প্রকারভেদগুলো আমরা ডিটেলসে আলোচনা করব। তারপরে সংবিধানের প্রণয়ন ও দর্শন। 6 ইউনিটে যেটা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে। এবার তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে যে কোশ্চেন এবার কেমন হতে পারে। এমসিকিউ কোশ্চেন এখানে প্রত্যেকটা ইউনিট ওয়াইজ আমরা বলে দিলাম যে কোন ইউনিটে কতটা মার্কস কোশ্চেন আসবে, এবং সর্বোপরি আমরা দেখলাম যে কতটা টোটাল কোশ্চেন আসবে, 40টা, ঠিক আছে। এটা যদি তোমরা কাউন্ট করো তাহলে বুঝতে পারবে এটা 40টা কোশ্চেন। এবার তোমার মধ্যে প্রশ্ন, জাস্ট একটা কোশ্চেন আমরা আলোচনা করছি যে কেমন কোশ্চেন হতে পারে, ঠিক আছে। কোশ্চেন দেখো, যেমন এখানে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, তার আগে রয়েছে সংবিধানের প্রণয়ন ও দর্শন। কোশ্চেন এইভাবে আসতে পারে, ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়েছিল? ভারতীয় সংবিধান
কবে কার্যকারী হয়েছিল। এবার 4টা ইয়ার্স দিয়ে দিল। 4টা ইয়ার্স কি? একটা 1950 সাল, একটা 1951 সাল, একটা 1952 সাল, একটা 1957 সাল। এবার 4টার কোশ্চেনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটাতে তোমরা টিক দেবে। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না, কিন্তু আমরা এখানে জানি বা জানি না এটা বড় কোশ্চেন না। আমাদের কাছে এসেছো, আমরা তোমাদের কাছে যাচ্ছি কিসের মাধ্যমে? এলিট এই জন্য রয়েছে যে জিনিসটা তোমরা জানো না সেই জিনিসটা তোমাদের কাছে পৌঁছে দেওয়া। যখন আমরা সংবিধান সম্বন্ধে আলোচনা করব তখন আমরা জেনে যাব যে ভারতীয় সংবিধান কবে গ্রহণ হয়েছে এবং ভারতীয় সংবিধান কবে কার্যকারী রয়েছে। যেহেতু এটা একটা ইন্ট্রোডাকশনারি ক্লাস, সেখানে আমি তোমাদের এটা বলে দিই, ভারতীয় সংবিধান 1949 সালের 26শে নভেম্বর গ্রহণ করা হয়েছে, অর্থাৎ গৃহীত হয়েছে, এবং 1950 সালের 26শে জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকারী হয়েছে। এই জিনিসটা যদি একটু আগে আমি বলে দিতাম, তারপরে যদি তোমাদের কোশ্চেনটা করতাম, তবে তোমরা উত্তরটা জেনে যেতে। ঠিক অনুরূপভাবে আমাদের এলিটের পক্ষ থেকে আগে তোমাদের জানিয়ে দেওয়া হবে, তারপরে এমসিকিউ প্র্যাকটিস করা হবে। তাহলে এতক্ষণে বুঝে গেছো যে কোশ্চেনটা করেছিলাম যে ভারতীয় সংবিধান কবে কার্যকারী হয়েছিল। তোমরা বুঝে গেলে কবে? ঠিক, তোমরা ঠিকই জানিয়েছো, তোমরা ঠিকই বুঝেছো, 1950 সালে। থ্যাংক ইউ। এই জিনিস যে সিলেবাসটা সম্বন্ধে তোমরা এতক্ষণ এত ধৈর্যের সাথে এত শান্তভাবে তোমরা শোনার জন্য, এবং এর পাশাপাশি আমরা এবার আলোচনায় চলে যাব মূল পর্বে। মূল পর্বটা কি? যে আমাদের এবার ডিটেলসে আলোচনা হবে। সেটা কি? ইউনিট 1। ইউনিট 1-এ কি রয়েছে? একটি শৃঙ্খলা হিসেবে রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি ও সুযোগ, অর্থাৎ অ্যাজ এ ডিসিপ্লিন যে তোমার রাষ্ট্রবিজ্ঞানের ন্যাচারাল স্কোপটা কি রয়েছে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের প্রকৃতি সুযোগটা কি রয়েছে, সেই নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। আজকে যেমন আমরা ইউনিট 1 সম্বন্ধে আলোচনা করব, ইউনিট 1-এর পাশাপাশি আমরা টাইম টু টাইম প্রত্যেকটা ইউনিট অর্থাৎ টোটাল 6টা ইউনিট সম্বন্ধে তোমাদের আলোচনা করব তোমাদের সাথে। তার সাথে সাথে আমরা বিভিন্ন এমসিকিউ কোশ্চেন এবং এমসিকিউ কোশ্চেনের পাশাপাশি অ্যান্সারটাও তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদেরকে, যে আমাদের এলিটের যে কোশ্চেনের পাশাপাশি তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে, স্যারেরা কি তবে আমাদের শুধু লেকচার দেবে? মোটেই না। আমরা তোমাদের আরো সহজ করে তুলতে লেকচারের পাশাপাশি তোমাদের নোটসও প্রোভাইড করা হবে। নোটসের পাশাপাশি আমরা কোশ্চেন অ্যান্সার যে এমসিকিউ সেটাও প্রোভাইড করব। সেটা টাইম টু টাইম তোমাদের এই যে এলিটের যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তোমরা সাবস্ক্রাইব করো, যখনই আমাদের ভিডিও আপলোড হবে তোমাদের নোটিফিকেশন করে দেওয়া হবে।